রাজ্য বাজেটের দিকে তো নজর থাকছেই, তবে এই যে বাজেটে আপনারা খেয়াল করবেন যে লক্ষ্মীর ভান্ডারের ভাতা বাড়িয়ে দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে। শুধু তাই নয়, এ বাংলার মায়েদের নিরাপত্তার দিক যখন খুব গুরুত্বপূর্ণ তার সঙ্গে দেখা হচ্ছে অধিবেশন কক্ষের ভিতরে, ঠিক সেই সময়ে এ বাংলায় সংশোধনাগারেও কি নারীরা সুরক্ষিত? সে প্রশ্ন আজ আমাদের তুলতে হচ্ছে, আমরা তুলতে বাধ্য হচ্ছি, কারণ বাংলার সংশোধনাগারে অসুরক্ষিত নারীদের সম্মান, অর্থাৎ সংশোধনাগারেও বাংলার মেয়েরা নিরাপদ নয়। সংশোধনাগারে গর্ভবতী হয়ে পড়ছেন মহিলা বন্দীরা। কলকাতা হাইকোর্টে জমা পড়েছে চাঞ্চল্যকর সেই রিপোর্ট। পরিসংখ্যান শুনলে অবাক হবেন আপনিও। গত এক বছরে বাংলায় জেলে জন্ম নিয়েছে 196টি শিশু, যেখানে বন্দী হিসেবে আসার সময় মহিলারা গর্ভবতীই ছিলেন না। সংশোধনাগারের কর্মীদের ব্যবহারে রীতিমতো ক্ষুব্ধ মহিলারা। এই গোটা বিষয় নিয়ে আইনজীবী প্রতিক্রিয়া শুনতে শোনাবো আপনাদের। কারেকশনাল হোমে গিয়েছিলাম, তো সেখানে আমরা দেখলাম যে 15টা বাচ্চা আর কি জেলের মধ্যেই আর কি হয়েছে তারা বলল, এবং একজন ওমেন আর কি প্রেগনেন্ট অবস্থায় রয়েছে। সেটা আইজি স্পেশাল এবং সেক্রেটারি ডিএলএসএ, সুপারিনটেন্ডেন্ট ওমেন কারেকশনাল হোম, তার সামনেই আর কি সবকিছু হয়েছে। আর একটা রিপোর্ট দিয়েছে গভর্নমেন্ট, যেখানে 60খানা জেলে 196টা বাচ্চা রয়েছে। তো আমি রিপোর্ট দিয়েছি, রিপোর্ট মানে একটা নোটস দিয়েছি চিফ জাস্টিসকে, যে জেলে যে বাচ্চা হচ্ছে ওমেন কারেকশনাল হোমে, সেখানে পুরুষ পাহারাদার বা মানে কর্মী তারা কেন থাকবে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অফ এভরি ডিস্ট্রিক্টকেও এটা মনিটর করতে আমি বলেছি। আরও বলেছি প্রত্যেকটা জেলার যে ডিস্ট্রিক্ট জাজ আছে, তো তাদের কাছ থেকে আর কি রিপোর্ট চেয়েছি প্রত্যেকটা জেলে কজন মহিলা আর কি প্রেগনেন্ট অবস্থায় রয়েছে। আইনজীবী প্রতিক্রিয়া আপনাদেরকে শোনালাম। একটু আলোচনায় যেমন আসবার চেষ্টা করব এই বিষয় নিয়ে। সবথেকে গুরুত্বপূর্ণ এই বিষয়, যেখানে বাংলার সংশোধনাগার, সেখানেও নারীদের সম্মান সুরক্ষিত, নারীরা সুরক্ষিত নয়, এটাই জোর দিয়ে বলতে হচ্ছে, কারণ আইনজীবীও সে প্রতিক্রিয়া আপনাদেরকে দিলেন। এবার আপনাদের সামনে আরো বিস্তারিত জানবার চেষ্টা করব, জানানোর চেষ্টা করব। এই মুহূর্তে সরাসরি আমাদের প্রতিনিধি অভিরূপা হাজরা একদিকে আমাদের সঙ্গে রয়েছে এবং গোটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। অপো স্টুডিও থেকে আমার সহকর্মী দেবাশিস আমার সঙ্গে রয়েছে। আমি দেবাশিসের কাছে আসবো, তবে তার আগে একবার অভিরূপার কাছে যাব। অভিরূপা, আদালত ঠিক কি বলছে, কি পর্যবেক্ষণ আদালতের? কারণ যেখানে বাংলার প্রত্যেকটি মানুষ এই পরিসংখ্যানে অবাক হচ্ছে রীতিমতো। দেখো, এই মামলাটি মূলত দায়ের করা হয়েছিল এক প্রাক্তন বিচারপতির পক্ষ থেকে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল এবং বলা হয়েছিল একটি প্রান্তিক এলাকায় সংশোধনাগারে এই ধরনের ঘটনা ঘটছে, সেই জন্য সমস্ত সংশোধনাগারের বিষয়টা খোঁজ নেওয়া উচিত। তারপরেই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল প্রত্যেক রাজ্যে তাদের হাইকোর্টগুলোকে স্বতঃপ্রণোদিতভাবে মামলা রুজু করতে হবে এই ইস্যুতে। সংশোধনাগারে কেমন রয়েছেন বন্দীরা, সেই বিষয়ক মামলা রুজু হয় কলকাতা হাইকোর্টে, এবং অ্যামিকাস কিউরি অর্থাৎ আদালত বন্ধব হিসেবে রিক্রুট করা হয় এক আইনজীবীকে, যে আইনজীবী বহু দিন ধরে এই সংশোধনাগার সংক্রান্ত মামলা লড়ছেন বা কাজ করছেন। এরকম তাপস ভঞ্জ নামে এই যে আইনজীবী, যিনি আদালত বান্ধব হলেন, তিনি বেশ কয়েকদিন ধরে এই রাজ্যের বিভিন্ন ডিস্ট্রিক্ট জেলগুলো বা সেক্ষেত্রে কলকাতার বিভিন্ন সংশোধনাগার তিনি ঘুরলেন এবং ঘুরে বিভিন্ন সময় তিনি একটি রিপোর্ট তৈরি করলেন। এই যে রিপোর্ট আজ কলকাতা হাইকোর্টে জমা পড়েছে, সেই রিপোর্ট দেখে স্তম্ভিত কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। প্রধান বিচারপতি প্রশ্ন করেন যে এরকম অবস্থায় যেখানে মহিলারা গর্ভবতী হয়ে পড়ছেন, সারা রাজ্যে প্রায় 196টি শিশুর জন্ম হয়েছে এক বছরে, এবং সে মতো অবস্থায় মহিলাদের সাথে কথা বলে জানা গিয়েছে যে তারা সম্মানহানির ভয় পাচ্ছেন এবং তারা বাড়ি চলে যেতে চাইছেন, অর্থাৎ তারা সংশোধনাগারে থাকতে চাইছেন না। তো এই অবস্থার কি কেন তৈরি হলো? পাশাপাশি এই রিপোর্টে আরও বলা রয়েছে শুধু মহিলারা না, পুরুষরাও এতে অনেকেই এফেক্টেড। পুরুষদের অনেকের যাদের মৃত্যু হচ্ছে, কি কারণ জানা যাচ্ছে না, পরবর্তীকালে সেই দেহ কোথায় লোপাট হয়ে যাচ্ছে সেটাও জানা যাচ্ছে না। এই তথ্যাদি যখনই কলকাতা হাইকোর্ট হাতে পেয়েছেন, তখনই নারী সম্মান নিয়ে খানিকটা হলেও তারা স্তম্ভিত হয়েছেন। তারা আগামী সোমবারের মধ্যে এই মামলাটি ক্রিমিনাল কোর্ট অর্থাৎ ফৌজদারি আদালতে পাঠানোর চেষ্টা করছেন। এই আদালতে অর্থাৎ কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির
ডিভিশন বেঞ্চে এই মামলাটি শুনানির জন্য পাঠাবেন বলে প্রধান বিচারপতি জানিয়েছেন। তবে এই যে মহিলাদের সম্মানহানি জানিয়ে স্তম্ভিত কোর্ট এবং কিভাবে এই মহিলারা গর্ভবতী হচ্ছেন এবং মহিলারা যে অভিযোগ করছেন যে তারা জেলে আসার সময় বা সংশোধনাগারে আসার সময় তারা গর্ভবতী ছিলেন না, পরবর্তীকালে তারা গর্ভবতী হয়েছেন, এই অভিযোগ কতটা সত্য তা নিয়ে জানার প্রয়োজন রয়েছে। তাই ক্রিমিনাল সেকশনে মামলা রুজু করার প্রয়োজন রয়েছে। আর সেই কারণেই স্বতঃপ্রণোদিত হয়ে কলকাতা হাইকোর্ট নিজে বলেছেন এটা ক্রিমিনাল সেকশনে অর্থাৎ ডিভিশন বেঞ্চে এই মামলাটি ফৌজদারি ডিভিশন বেঞ্চে মামলাটি নিয়ে যাওয়ার জন্য। তো সুতরাং এই রিপোর্টটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং চাঞ্চল্যকর। এই চাঞ্চল্যকর তথ্য যা সেক্ষেত্রে বিভিন্ন সংশোধনাগারে দেখা গিয়েছে যে একাধিক মহিলা একই অভিযোগ করছেন এবং তার পাশাপাশি অ্যামিকাস কিউরি অর্থাৎ আদালত বান্ধব তিনি এও জানিয়েছেন যে পুরুষ কর্মীদের নিষেধাজ্ঞা করা হোক এখানে প্রবেশাধিকারে, অর্থাৎ এই যে মহিলা সংশোধনাগার রয়েছেন সেই সেলগুলোতে যেন পুরুষ কর্মীরা কোনোভাবে এখানে প্রবেশ করতে না পারেন সেই ব্যবস্থা যেন করে কলকাতা হাইকোর্ট। একেবারে অভিরূপা সেই বিষয়গুলো সত্যি ভীষণ গুরুত্বপূর্ণ, নজর দিয়ে দেখবার মতোই রয়েছে এবং সেক্ষেত্রে আমাদের সঙ্গে থাকো অভিরূপা। আমি একটু দেবাশিসের কাছে আসবার চেষ্টা করবো। দেবাশিস, ঠিক এই জায়গা থেকে কিছুক্ষণ আমরা শোনাচ্ছিলাম যে বাজেট অধিবেশন চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় মেজাজ হারিয়েছেন, তিনি বাংলার মেয়েদের কথা বলছেন, বাংলার মহিলাদের নিরাপত্তার কথা বলছেন, তাদের সম্মানের কথা বলছেন, কিন্তু এই বাংলার সংশোধনাগার যেখানে নারীদের সম্মান এখানেও সুরক্ষিত নয় এক প্রকার, সেটাও তো যথেষ্ট লজ্জার বাংলার ক্ষেত্রে। তিথি, অবশ্যই অভিরূপা পুরোটা ব্যাখ্যা করেছে যেভাবে মামলা এগিয়েছে এবং ঘটনাক্রম। আমি তোমাকে একটু মনে করিয়ে দিতে চাই, এটা তুমি জানো যে গতকাল আমরা খবর করেছিলাম যে যেখানে জেলের খাবারের গুণগত মান নিয়ে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি কিন্তু বিধানসভার মধ্যেই সোচ্চার হয়েছিলেন এবং সেখানে রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি বিষয়টিকে হালকাভাবে নেন। একটি মাছের যে ন্যূনতম ওজন 75 গ্রাম তার থেকে কম হয়েছিল, কারণ নওশাদ সিদ্দিকী যে 41 দিন জেলে ছিলেন ওই সময় তিনি পেয়েছিলেন এবং তার জন্য তিনি প্রতিবাদ করেছেন বলে অখিলগিরি বিষয়টিকে হালকা করে দেখেন। কালকে তার টেলিফোনে বার্তালাপ আমি অনেকক্ষণ ধরে শুনেছি। এবার তুমি বললে যে মেয়েদের কথা বলা, কারণ আজকে এখন এই মুহূর্তে বিধানসভা কক্ষে বাজেট পড়ছেন চন্দ্রিমা, আর অন্যদিকে চন্দ্রিমা ভট্টাচার্য যখন বাজেট পড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কেও দেখলাম মেজাজ হারাতে। পাশাপাশি তুমি বলছো নারী সুরক্ষার কথা। দেখো, নারীদেরকে একটা সার্টেন লেভেল পর্যন্ত ডমিনেট করে রাখা যায়, কিন্তু তারপর যখন তাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায় তিথি, তখন যেটা তৈরি হয় সেটা হচ্ছে আজকের সন্দেশখালি তৈরি হয়। তুমি আজকে দেখেছো সন্দেশখালিতে সকালবেলা থেকে যেভাবে গতকাল থেকে শুরু করে আজ পর্যন্ত বিক্ষোভ প্রতিবাদের আঁচ, কিসের জন্যই প্রতিবাদ? কারণ ক্রমাগত সন্দেশখালি এলাকার মানুষকে, মহিলাদেরকে ডমিনেট করে রাখা হয়েছিল। উত্তম সর্দার এবং শিবু হাজরা এদেরকে ধরতে হবে এবং শেখ শাহজাহানকে দুঘা লাঠির বাড়ি মারতে হবে, এই হচ্ছে মহিলাদের অবস্থান। যে ঘটনা নিয়ে আমরা আলোচনা করছি, অভিরূপা যে কথা বলল, অভিরূপা পুরোটাই ব্যাখ্যা করেছে, একদম একেবারে খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরেছে। আমি পাশাপাশি এর সঙ্গে আর একটি গুরুত্বপূর্ণ জায়গা একটু উল্লেখ করতে চাই যে জাতীয় এবং রাজ্যে অর্থাৎ ন্যাশনাল এবং স্টেট ওয়াইজ দু জায়গাতেই মানবাধিকার কমিশন রয়েছে। এই দু জায়গার মানবাধিকার কমিশনের কোথাও এই বিষয়টি কিন্তু এখনো পর্যন্ত জানানো হয়নি। উচিত ছিল জানানো, কিন্তু জানানো হয়নি। মামলাটা আসলো কোথা থেকে? এটা রাজ্যের তরফ থেকে ইনভেস্টিগেশন করে বের করা নয়। কারণ আমাদেরকে মাথায় রাখতে হবে তিথি যে রাজ্যের জেলগুলোর নিরাপত্তার দায়িত্ব, ভেতরকার ইনফ্রাস্ট্রাকচার, সেখানকার পরিষেবা সবটাই দেখে রাজ্য সরকার। এই মামলা আরসি লাহোটি সুপ্রিম কোর্টের বিচারপতি, প্রাক্তন বিচারপতি, তার কর একটি স্বতঃপ্রণোদিত মামলা যেখানে জেলের পরিকাঠামো। একটু বিরত করছি, সমাজকর্মী শাশ্বতী ঘোষ এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে। দেবাশিস, তোমার প্রশ্ন। শাশ্বতী দেবী, আপনাকে স্বাগত ক্যালকাটা নিউজে। যে ঘটনা ঘটলো তাতে তথ্য বলছে তাপস ভঞ্জের দেওয়া রিপোর্ট, স্বতঃপ্রণোদিত মামলা, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির মামলার প্রেক্ষিতে রাজ্যে তাপস ভঞ্জ নামক আইনজীবী আদালত দ্বারা নিযুক্ত, তিনি বিভিন্ন সংশোধনাগার ঘুরে দেখেন যে সেখানকার অবস্থা ভীষণভাবে খারাপ। মহিলাদের নিরাপত্তা নিয়ে একের পর এক প্রশ্ন এবং পুরুষদের ঢোকা মহিলা সেলে যাতে সম্পূর্ণভাবে নিষিদ্ধ হয় সেই বিষয়ে তিনি আর্জি জানিয়েছেন। পাশাপাশি যে তথ্য সামনে আসছে যে সেখানে 196টি বাচ্চার জন্ম হয়েছে জেলে মহিলাদের গত এক বছরে, কিভাবে বলবেন? এবং যে তথ্য উঠে আসছে মহিলাদের তরফ থেকে জানানো হচ্ছে যে অনেকেই কিন্তু প্রেগনেন্ট অবস্থায় ছিলেন না, অর্থাৎ জেলে যে বাচ্চার জন্ম হচ্ছে তারা যখন জেলে ঢুকেছেন তারা প্রেগনেন্ট ছিলেন না। শাশ্বতী দেবী, কিভাবে ব্যাখ্যা করবেন? এ তো মারাত্মক অভিযোগ।
না, প্রথম কথা হচ্ছে যে তাহলে দেখতে হবে যারা নিশ্চিতভাবে জেলে কতদিন আছেন এবং সেই সময়কালের মধ্যে তার গর্ভবতী হয়ে বাচ্চা জন্ম দেওয়া সম্ভব কিনা। যদি না হয় তাহলে তারা জেলে আসার পর গর্ভবতী হয়েছেন, কারা গর্ভবতী হলেন, তারা কি জেল কর্মীদের দ্বারা, অন্য পুরুষ বন্দীদের দ্বারা? এইটা তো একটা গভীর তদন্ত সাপেক্ষ ব্যাপার, কারণ এইটা পুরোটাই মেয়েরা দেখুন অত পাঁচের আড়ালে সেই মেয়েদের সুরক্ষা দেওয়ার তো রাষ্ট্র ছাড়া, সরকার ছাড়া আর কেউ নেই, তার প্রশাসন ছাড়া কেউ নেই। সুতরাং সেই মেয়েগুলির যদি নিরাপত্তা না থাকে তাহলে আজকে যে কোনো কাউকে যে কোনো অভিযোগে ধরা হলে, এবং শুধু অভিযোগে ধরা নয়, অনেক সময় মানসিক কোন রকম ভাবে সংকটাপন্ন মানুষদেরও কিন্তু হয়তো স্টেশনে ঘুরে বেড়াচ্ছেন, তাদেরও কিন্তু এসে পুলিশ জেলে ঢুকিয়ে দেয়। তাদের কি ব্যবহার করছে একদল যাদের এই ধরনের কোনো নৈতিকতা বোধ নেই, এরকম পুরুষ, সে বন্দীও হতে পারে, তারা কর্মচারীও হতে পারে। কাজেই প্রথম প্রশ্ন তো এইখানে হবে। আমি আশা করছি তাপসবন্ধের মামলার তাপসবন্ধ যেহেতু আদালত বান্ধব নিযুক্ত হয়েছেন, তিনি এই ব্যাপারটাও দেখবেন যে এই মহিলারা কাদের মাধ্যমে এই ঘটনা ঘটেছে এবং প্রয়োজনে ডিএনএ পরীক্ষা করা। সেই মহিলারা কাদের চিহ্নিত করছেন এই বাচ্চার বাবা বলে, তারা কি আগেই ছিলেন? এটা তো একটা খুব গুরুতর অভিযোগের ব্যাপার এবং আশা করছি এটাকে সেই গুরুত্ব দিয়েই এটার তদন্তটাও হবে। একেবারে ধন্যবাদ সরস্বতী দেবী। একেবারে দেবাশিস, এবং যে জায়গাটা থেকে তুমিও গুরুত্ব আরোপ করছিলে এবং যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম, অর্থাৎ এই বারংবার সেক্ষেত্রে দাঁড়িয়ে যে বিষয়টা একদম সুপ্রিম কোর্ট থেকে হয়ে আসছে, অর্থাৎ শুধুমাত্র রাজ্যের তরফ থেকে তড়িঘড়ি এই গোটা বিষয়টা নিয়ে নাড়াচড়া পড়েছে এমনটাও তো নয়। সেক্ষেত্রে দাঁড়িয়ে যেদিকে এগোবে গোটা পরিস্থিতি, একের পর এক ক্ষেত্রে তো সেই নারীদেরকেই, তাদের সম্মানকেই ভুলণ্ঠিত হতে হচ্ছে। একেবারেই দেখো তিথি, এটা হচ্ছে সুপ্রিম কোর্টের একটি স্বতঃপ্রণোদিত মামলা, যেটা সুপ্রিম কোর্টের তরফ থেকে বিভিন্ন রাজ্যকে, যেটা অভিরূপা কিছুক্ষণ আগেই বলছিলেন, যে বিভিন্ন রাজ্যকে নির্দেশ দেওয়া হয় যে এই ব্যাপারে পদক্ষেপ নিতে, এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া হয় এবং সেই অনুযায়ী আদালত বান্ধব নিয়োগ করা হয়। আদালত বান্ধব এই তাপস ভঞ্জ, যেটা অভিরূপা জানাচ্ছিলেন, যে দীর্ঘদিন ধরে তিনি আদালতে জেল সংক্রান্ত মামলা করে আসছেন, অর্থাৎ তিনি একজন এক্সপার্টিজ। তিনি যখন বিভিন্ন জেলে যান এবং 60টি সংশোধনাগার সারা রাজ্যে, সেখানে তিনি পৌঁছন এবং সেখানকার পরিকাঠামো এবং মহিলাদের সঙ্গে সরাসরি কথা বলেন। যখনই কিনা এই কথা বলা শুরু হয়, এই বার্তালাপ শুরু হয়, তুমি জানো যে আদালত বান্ধব তিনি যখন কোর্টে, তিনি যখন সংশোধনাগারে যাচ্ছেন, সেই সময় কিন্তু খুব স্পষ্ট হয়েছে যে বিষয়টা, যারা মহিলা বন্দী রয়েছেন তারা ভীত, তারা সন্ত্রস্ত এবং তারা আতঙ্কিত। তিথি মাথায় রাখতে হবে, তারা বলছেন যে হয় আমাদেরকে জেল থেকে ছেড়ে দিন অথবা আমাদেরকে মৃত্যুদণ্ড দিন, এই ধরনের বার্তালাপ হয়েছে। এবং এই পুরোটা এখনো পর্যন্ত সামনে আসেনি, কারণ অভিরূপা বলছিল যে ডিভিশন বেঞ্চে ফৌজদারি মামলার ক্ষেত্রে যাবে এই মামলাটি, আগামী সোমবার হয়তো এর প্রসিডিংসটা হবে, তখন আরো বিষয়টি স্পষ্ট হবে। কিন্তু আমরা ক্যালকাটা নিউজ এই খবরে প্রথম নজর রাখছি। আমার মনে হয় এই মুহূর্তে আমরাই এটা এক্সক্লুসিভ ব্রেক করে সবাইকে জানাচ্ছি যে মহিলারা সংশোধনাগারে রয়েছে তারা কিন্তু নিরাপদ নন। 196টি বাচ্চার গত 1 বছরে জন্ম হয়েছে, একজন তার মধ্যে প্রেগনেন্ট, এখনো পর্যন্ত তিনি তার কনসিভ করেছেন, তিনি প্রেগনেন্ট অবস্থায় রয়েছেন। এবার প্রশ্ন হচ্ছে এটা যে এই মহিলাদের মধ্যে অনেকেই আতঙ্কিত, তারা স্পষ্টভাবে কিছু বলতে চাইছেন না। তবে যে বিষয়টা পরিষ্কার হচ্ছে যে অনেকেই হয়তো মানে এই সংশয়টা আসছে যে 196 জন তারা গর্ভপাত করেছেন এবং জেলের মধ্যে তাদের সন্তানেরাও রয়েছে, এমন নয় যে সেই সন্তানরা চলে গেছে বাড়িতে, অনেক জেলে এই অবস্থা রয়েছে। এবং সেখানে একটু বিরত করছি, প্রাক্তন পুলিশকর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় রয়েছেন টেলিফোন লাইনে। দেবাশিস, একেবারে সত্যজিৎ বাবু, আপনাকে ক্যালকাটা নিউজে স্বাগত। আমি দেবাশিস রয়েছে নিউজরুম থেকে। যে খবরটা আমরা দেখাচ্ছি, সংশোধনাগারে গর্ভবতী হয়ে পড়ছেন মহিলারা। তথ্য এবং সূত্র বলছে যে তারা জেলে ঢোকবার সময় গর্ভবতী ছিলেন না। তার আমি এই প্রেক্ষিতে বলছি কারণ যে আদালত বান্ধব এই বিষয়ে মামলাটা করেছেন, হাইকোর্টের কাছে তথ্য দিয়েছেন, তিনি বলছেন যে পুরুষ কর্মীদের জেলে যত্রতত্র মহিলা সেলে ঢোকবার ক্ষেত্রে প্রতিবন্ধক পরিস্থিতি তৈরি করা উচিত বা তাদের প্রোটেক্ট করা উচিত। এই বিষয়ে কি বলবেন? কতটা উষ্মার, কতটা মানে সংশয়ের নিরাপত্তা নিয়ে? দেখুন, ঘটনাটা কিন্তু খুব উদ্বেগজনক, এটা যদি সত্যি হয়। কারণ কতটুকু আমি পুরোটা জানি না, আমি আপনাদের চ্যানেলেই প্রথম কথাটা শুনতে পাচ্ছি, আমি তো পড়িনি কিংবা দেখিওনি। কিন্তু যদি এটা সত্যি হয় তাহলে এটা কিন্তু খুব উদ্বেগজনক। কারণ একজন মহিলা যখন একজন জেলে যায় প্রিজনার হিসাবে,
দুটো ভাবে হতে পারে, এক হচ্ছে কনভিক্টেড প্রিজনার, এক হচ্ছে ইউটিপি প্রিজনার মানে আন্ডার ট্রায়াল প্রিজনার। তো যাদেরকে কোনো না কোনো কেসে ধরা হয়েছে, ডেট পড়ছে সেইভাবে, তাদের এখনো কনভিকশন হয়নি কিংবা ছাড় ছেড়েও দেওয়া হয়নি, দুভাবে যেতে পারে। আরেকটা হচ্ছে অন্যভাবে লুনাটিক এবং অন্যভাবে। তো কিন্তু ঘটনা হচ্ছে যখনই একজন মহিলাকে নিয়ে যাওয়া হয় তার কিন্তু সাথে সাথে তাকে মেডিকেল চেক আপ করার পর তারপর তাদেরকে এন্ট্রি দেওয়া হয়। এন্ট্রি দেওয়ার সাথে সাথে কোনো সেল বরাদ্দ করার আগেই তাদেরকে একটা মেডিকেল চেক আপ করা হয়। সেই মেডিকেল চেক আপের মধ্যে পুঙ্খানুপুঙ্খ থাকে তার ব্লাড প্রেশার, ব্লাড সম্পূর্ণ, তার প্রেগনেন্সি আছে কিনা এবং অন্যান্য অনেক কিছু আছে যেগুলো আমি হয়তো ওপেন টিভিতে বলছি না, যেগুলো মহিলা ডাক্তাররা এবং ডাক্তার করে চেক করার পরে তারপর সেগুলো লিপিবদ্ধ থাকে তার ফাইলের মধ্যে। মহিলার যে প্রিজনার আছেন তার ফাইলের মধ্যে লিপিবদ্ধ থাকে। সেই প্রত্যেক যারা যারা গর্ভবতী হয়ে পড়েছেন তাদের ফাইলের মধ্যে যদি দেখা যায় যে না সত্যি সত্যিই তারা তাদের লাস্ট মান্থ যেটা বলে সেটা ক্রস করে গেছে, কিংবা ওনারা যদি বলেন যে না আমরা প্রেগনেন্ট হিসাবে আমাদের কনসিভ করে ফেলেছি, সেই বক্তব্য তাদের কাছে ছিল কিনা সেই ফাইলের মধ্যে। এই ফাইলগুলো কিন্তু দেখবে, আসল হচ্ছে ফাইল, এবং এর জন্য একটা মেডিকেল বোর্ড বসবে। মেডিকেল বোর্ড বসার পরে তাদের সেই ফাইলগুলো সে পাঠানো হবে পার এক একজন প্রিজনার করে। ধরুন একটা প্রিজনারের নাম হচ্ছে মিসেস এক্স কিংবা মিস এক্স, তার প্রত্যেকটা ফাইল অনুযায়ী দেখা হবে এবং তখন দেখা যাবে সত্যি সত্যি উনি কনসিভ করেছেন কিনা, এবং কনসিভ যদি করা থাকে কতদিনের কনসিভ, এবং কনসিভের যে পিরিয়ডটা সেটা যদি জেলের মধ্যে হয় তাহলে কিন্তু ভয়ানক অবস্থা। কারণটা হচ্ছে যে তাহলে প্রমাণিত হয়ে যাবে যে জেলের মধ্যে থেকে তারা কনসিভ করেছে। একেবারেই জেলের মধ্যে থেকে কনসিভ করেছে কিনা এটা এখন তদন্ত প্রক্রিয়া এগোলে পরিষ্কার বোঝা যাবে। কিন্তু সংশয় অবশ্যই এক্ষেত্রে থাকছে যে রাজ্য সরকার দ্বারা পরিচালিত জেলে রাজ্য সরকারের তদন্ত করে কতটা সঠিক রিপোর্ট সামনে আসবে। অনেক ধন্যবাদ, সত্যজিৎ বাবু আমাদের সঙ্গে ছিলেন। একেবারে দেবাশিস, তোমাকে অনেক ধন্যবাদ জানাবো, কারণ আজকের আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে। অবশ্যই পরবর্তী আপডেটের দিকে নজর থাকবে। অভিরূপাকেও ধন্যবাদ জানাবো। সঙ্গে থাকুন আপনারা পরবর্তী আপডেটের জন্য, অন্যান্য সব খবরের আপডেটের জন্য সঙ্গে রাখুন ক্যালকাটা নিউজ।